পরনে সাদা শাড়ি, খোঁপায় সাদা বেলি ফুল বাঁধা, আর হাতে এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে ইভানের সামনে দাঁড়িয়ে আছে সানায়া। বহুদিন পর আজ সে সাহস নিয়ে তার ভালোবাসার কথা জানানোর জন্য ইভানের মুখোমুখি হয়েছে। এদিকে ইভান এক দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। সানায়া বলল, তোমার কাছ থেকে দূরে থাকলে আমি ভালো থাকি না। তোমার দেখা পেলে আমার মন শান্ত হয়ে যায়। কীভাবে যেন তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। তুমি ছাড়া হয়তো আমি অসম্পূর্ণ। তুমি আমার স্বপ্ন, অনেক শখের স্বপ্ন। আমি তোমাকে ভালোবাসি ইভান। ইভান কিছুক্ষণ সানায়ার এগিয়ে দেওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ফুলগুলো হাতে নিয়ে সানায়ার দিকে তাকালো। সানায়ার চোখে আনন্দের হাসি। ইভান এই মুহূর্তটা হারাতে চাইছে না। সে সানায়ার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। সানায়া মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান হঠাৎ সানায়াকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। সানায়ার পরনের সাদা শাড়িটার সাথে সাথে রাস্তার ধুলোর সাথে মিশে মলিন হয়ে গেল, আর তার চোখেও বিস্ময়ের চিহ্ন ভেসে উঠল। সানায়া ওঠার আগে ইভান ফুলগুলো সানায়ার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তোমার মতো সো কল্ড মেয়ে আমার মনে কোথাও জায়গা পায় না। এমন মেয়েদের আমি এভাবে ধাক্কা দিয়ে আমার পাশ থেকে সরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলি, এখন যেমনটা তোমার সাথে হলো। সানায়া এখনও মাটিতে বসে আছে। ইভানের কথা শোনার পর থেকে সে শরীরে আর কোনো শক্তি পাচ্ছে না। তার গলায় কথা আটকে গেছে, চোখ দুটিও শীতল হয়ে গেছে। ইভান বাঁকা হেসে বলল, তোমাকে রাস্তায় বেশি মানাচ্ছে। ইভান মুখ ঘুরিয়ে সামনে হাঁটতে লাগলো। সানায়া মাটিতে ছড়িয়ে পড়া ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর কাপা কণ্ঠে বলল, ইভান দাঁড়াও। ইভান দাঁড়ালো না। সে সামনে হাঁটছে তো হাঁটছে। সানায়া এবার পা বাড়ালো আর ধীরে ধীরে পায়ের গতি বাড়িয়ে ইভানের সামনে এসে দাঁড়ালো আর বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন এসব কথা কেন বলছো? কি হয়েছে ইভান? তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ করে আছো? ইভান রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি শুধু তোমাকে তোমার জায়গা দেখাচ্ছি। মঞ্জুর মেয়ে আর মির্জা গ্রুপের এমডির বোন হয়ে তুমি নিজেকে যতটা যোগ্য ভাবছো, আমি তোমাকে সেই যোগ্যতাটাই দেখাচ্ছি। তোমার ভাই একজন ক্রিমিনাল, তোমার বাবা একজন খুনি, আবার সে বুড়ো বয়সে এসে অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে। তাই তোমার বাবা মারও ডিভোর্স হয়ে গেছে, তবুও তার একই ছাদের নিচে থাকছে। ইন্টারেস্টিং। তোমার বোন মুন্সি গ্রুপের এমডিকে প্রেমের ফাঁদে ফেলে বসে আছে, আর তোমার সম্মানিত ভাবি আমার বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে তুমি এসেছো বেহায়ার মতো আমাকে ভালোবাসি বলতে। ইন্টারেস্টিং, রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ফ্যামিলি। নিজেই ভেবে দেখো, তোমার পুরো পরিবারই হাবভাবে অনেক উপরে, কিন্তু মানের দিক থেকে ওই রাস্তায় পড়ে থাকার যোগ্যতাও নেই। আর তোমার মতো মানহীন মেয়েকে আমি ভালোবাসবো? এটা খুবই হাস্যকর। সানায়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সানায়া ইভানের হাত ধরে বলল, আমার পারিবারিক অবস্থা হয়তো ভালো না, কিন্তু এখানে আমার তো কোনো দোষ নেই। আমাকে কি ভালোবাসা যায় না? তোমার রক্তে দোষ আছে, আর সেই নোংরা রক্ত আমার রক্তের সাথে কখনোই মিশবে না। ইভান সানায়ার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলে যাচ্ছে, আর সানায়া ঝাপসা চোখে ইভানের যাওয়া দেখছে। তার শাড়ির আঁচল হাওয়ার তালে উঠছে। ইভানের গাড়ি যাওয়ার কিছুক্ষণ পর সানায়ার বডিগার্ডদের গাড়ি পার্কে ঢুকতেই তারা সানায়াকে মাটিতে অজ্ঞান অবস্থায় পেল। তারা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল, আর ডাক্তার চেক আপ করে বলল, লো ব্লাড প্রেশারের জন্য শরীর দুর্বল হয়ে পড়েছিল। সাহিল সানায়াকে দেখতে হাসপাতালে এলো। সানায়া ভাইকে দেখে পাশে থাকা খালি স্টিলের ট্রেটা ছুঁড়ে মারল। সাহিল অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। সে কাছে আসতে সানায়া চেঁচিয়ে বলল, তোমাদের জন্য আমি আমার সব হারিয়ে ফেলেছি, যাও এখান থেকে। আই হেট ইউ সাহিল মির্জা, আই হেট ইউ। সাহিল সানায়ের হাত ধরে নরম সুরে বলল, সানায়া কী হয়েছে বোন? আই ওকে? সানায়া সাহিলের হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমাদের জন্য আমি ইভানকে হারিয়েছি, তোমাদের জন্য আমার রক্ত নোংরা হয়ে গেছে। প্লিজ আমার সব রক্ত নিয়ে নাও, আমার এই রক্ত লাগবে না। সানায়ার পাগলামো দেখে সাহিল খুব চিন্তায় পড়ে গেল। নার্স এসেও সানায়ার চর খেয়ে দূরে সরে দাঁড়ালো। দুজন নার্স তো বলাবলি করছে সানায়ার মানসিক বিকার ঘটেছে। এদিকে ডাক্তার সাহিলের রাগী চেহারা দেখে সানায়াকে ঘুমের ওষুধ দিয়ে ওই অবস্থায় ডিসচার্জ নিয়ে বাসায় চলে যেতে বলেছে, আর বলে দিয়েছে বাসায় থাকলে সে আরও ভালো থাকবে।
এদিকে ইভান সোজা আরাফের সাথে দেখা করতে তার চেম্বারে চলে গেছে। আরাফ ইভানের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুই এভাবে হুট করে এখানে এলি যে? ইভান মুচকি এসে বলল, অনেকদিন পর তোর সে ক্ষতের দাগগুলো মন থেকে মিটিয়ে ফেলতে পেরেছি। আরাফ বলল, কিসের ক্ষত? ইভান বলল, সাহিল মির্জার দেওয়া সে ক্ষত। আরাফ ভ্রুকুচকে বলল, কি করেছিস তুই? ইভান বলল, থাক এসব বাদ দে। এখন সাহিল মির্জা বুঝবে বিনা অপরাধে অন্যের ভুলের শাস্তি নির্দোষ কাউকে দিলে কেমন অনুভূত হয়। যদিও শাস্তিটা অনেক সামান্য ছিল, কিন্তু এই আঘাত দেহে পড়েনি, একদম ভেতরে গিয়ে পড়েছে। আর এই ক্ষত সহজে মেটানো যাবে না। ইভান চেয়ার থেকে উঠতে উঠতে বলল, বাসায় আজ আমার পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা হবে। তাড়াতাড়ি কাজ সেরে বাসায় ফিরিস। আজ কিন্তু সবাই একসাথে বসে ডিনার করব। আরাফ মুচকি এসে মাথা নাড়ল। মৃদুমন্দ হাওয়া, নদীর জলে তরঙ্গের ঢেউ, মাঝখানে ছোট একটা তরী। তরীতে কোনো মাছই নেই, শুধু বসে আছে দুজন যাত্রী। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। তারা একে অপরের মুখোমুখি বসে আছে আর মনে মনে কথা বলছে। শতাব্দী মুগ্ধ দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়ে আছে, আর তাহমিদ একটা ফুলের ঝুড়ি সামনে নিয়ে ফুল গাচ্ছে। অরুণিকাই আজ তাদের বাইরে পাঠিয়েছে। বাংলাদেশে আসার পর থেকে শতাব্দী ঘরে বন্দি। বেশি হলে তার ছাদে যাওয়া হয়, কিন্তু একবারও সে ঘর থেকে বের হয়নি। তাই অরুণিকা তাহমিদকে বলল শতাব্দীকে নিয়ে বাইরে যেতে। আর তাহমিদ আগে থেকে জানতো শতাব্দীর নদী, সমুদ্র এসব জায়গা খুব বেশি প্রিয়। এই মুহূর্তে সমুদ্র দেখানো তো আর সম্ভব না, তাই কাছে একটা শাখা নদী ছিল, সেখানে সে শতাব্দীকে নিয়ে গেল। তাহমিদ ফুল গাঁথা শেষ করে শতাব্দীর মাথায় সেই ফুলের মালাটি লাগিয়ে দিল। শতাব্দী তরীর পাঠাতনের সাথে লাগানো কার্ডবোর্ডটিতে হেলান দিয়ে বসে আছে। তার এই মুহূর্তে একটা গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু তার কণ্ঠে কোনো প্রাণ নেই। তাই সে মনে মনে গাইল, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে ঝড়ো সরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তাহমিদ শতাব্দীর আঙ্গুলের ফাঁকে ফুল ধরে বলল, তুমি একদম বকুল ফুলের মতো। বকুল ফুলের অনেক সুগন্ধ। তুমিও যেখানে যাও পুরো জায়গাটা মোহময় করে তোলো, আর সেই মোহময়তা বকুলের মতো দীর্ঘস্থায়ী। শতাব্দী কিঞ্চিত হাসল। তাহমিদ মুগ্ধ হয়ে সেই হাসির দিকে তাকিয়ে রইল। শতাব্দী খুব কম হাসে, আর যখন হাসে তখন তাহমিদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যখন শতাব্দী খিলখিল করে হাসত, তখন পুরো পরিবেশ কেমন জীবন্ত হয়ে উঠত। আর এখন মৃত পরিবেশটাকে শতাব্দীর কিঞ্চিত হাসিটাই যেন প্রাণ দিয়েছে। এদিকে অরুণিকা একটা রেস্টুরেন্টে ইমানের মুখোমুখি বসে আছে। সামনে ইমানের অর্ডার করা খাবারগুলো এসেছে। সে একটার পর একটা অরুণিকার দিকে এগিয়ে দিচ্ছে। অরুণিকা সবগুলো সামনের দিকে ঠেলে দিয়ে বলল, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। ইমান বিরক্তি সুরে বলল, বারবার একটা কথাই বলছো অরু, আগে তুমি সত্যটা স্বীকার করো প্লিজ। অরুণিকা মলিন মুখে বলল, হ্যাঁ এটা সত্য, আমার আপনাকে ভালো লাগতো। আমি হানাফকে বলেছি কথা আপনাকে জানানোর জন্য, কিন্তু সে জানায়নি। উল্টে বলেছে আপনার অন্য কোথাও সম্পর্ক আছে। আমিও তোমাকে ভালোবাসি অরুণিকা। দেখুন ইমান, আমার আহনাফের সাথে আক্ত হয়ে গেছে, আর আমি আপনাকে গল্প করার জন্য এখানে আসতে বলিনি। আমি জানতে চাইছি আপনি কার কাছে শুনেছেন এসব কথা। একটি বার আমাকে বলুন, আমার এটা জানা খুব দরকার। ইমান কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আরমান তালুকদার বলেছে। কেন? উনি কেন এই কথা আপনাকে বলল, আর কিভাবে বলল? শুক্রবার মসজিদে দেখা হয়েছিল, তখনই বলল আরাফ জোর করে তোমার আর আহনাফের বিয়ে দিতে চাইছে। এও বলেছে তোমাদের বংশের জন্মসূত্রে এটাই চলছে।
অন্যের ভালোবাসা নষ্ট করে তোমাদের বংশের কাজ। অরুণিকা কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। ইমানও অরুণিকাকে উঠতে দেখে তার হাত ধরে বলল, আমি সত্যি তোমাকে ভালোবাসি অরু। আপনি আমাকে অরু বলে ডাকবেন না। অরু ডাকার অধিকার শুধু আহনাফ আর আরাফের আছে, বাকিরাও আমাকে অরুণিকায় ডাকে। তুমি হঠাৎ এমন শক্ত হয়ে গেলে কেন? আগে তো অনেক নরম ছিলে। আমি কি আপনার সামনে কখনো নরম হয়েছিলাম? হওনি, কিন্তু আমি জানি তুমি এমন নও। যে আপনাকে এসব জানিয়েছে সে ভুল জানিয়েছে। হয়তো আহনাফকে আমি বিয়ে করতে চাইনি কারণ আমার আপনাকে ভালো লাগতো, কিন্তু এখন আমার রাগ হয়ে গেছে। আর আহনাফ আমার কাছে আপনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। যখন আমার কেউ ছিল না তখন সে আমার হাত ধরেছে, আর এখন আমার হাত ধরার সময় এসেছে। আর এবার আমি আহনাফকে প্রোটেক্ট করব। অরুণিকা বাসায় এসে সোজা আহনাফের রুমে চলে গেল। আহনাফ অরুণিকাকে দেখে বিরক্ত মুখে বের হতে যাবে, তখনই অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, আহনাফ, একটা জরুরি কথা বলার আছে। আহনাফ অরুণিকার পাশ কাটিয়ে সরে পড়ল। অরুণিকা ভালোভাবে তাকিয়ে দেখলো আহনাফের মুখটা লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। অরুণিকা আহনাফের হাত ধরতে আহনাফ এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার। অরুণিকা অবাক হয়ে বলল, আহনাফ এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কী করলাম? আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, মানলাম আমাকে ভালোবাসো না, তবুও এমন কাজ তো অন্তত না করলে পারতে। অরুণিকা অবাক হয়ে বলল, কি করেছি আমি? ইমানের সাথে দেখা করেছো। কি বলেছো ওকে? তুমি ওকে ভালোবাসো তাই না? আহনাফ তালি বাজাতে বাজাতে বলল, গুড গুড, ভেরি গুড অরু। তোমার মতো প্রেমিকাই তো সবার পছন্দের, যে বিয়ে করা বরের চেয়ে পুরনো ভালো লাগার মানুষকে বেশি গুরুত্ব দেয়। অরুণিকা ভ্রুকুচকে বলল, কে বলেছে এসব তোমাকে? ইমান নিজেই বলেছে। আর তুমি বিশ্বাস করেছো? ওর কথা আমি এমনি এমনি বিশ্বাস করিনি, আমাকে ছবি দেখিয়েছে। আমার ফোনে তোমাদের দেখা হওয়ার সব প্রমাণ আছে। আমি অমন কথা বলিনি, বলেছি ভালো লাগতো, কিন্তু এখন। আহনাফ হুট করে অরুণিকার বুক চেপে ধরে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। অরুণিকা ভয় কেঁপে উঠল। সে আহনাফের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আহনাফের চোখ দুটি চেক চেক করছে। সে অরুণিকার চুলগুলো হাতের মুঠোয় নিয়ে অরুণিকাকে নিজের কাছে টেনে আনলো আর বলল, আমি অনেক সহ্য করেছি ওরও, আর না। আমি মানুষ, আমি কোনো যন্ত্র না। আর তুমিও ছোট বাচ্চা না যে কিছু বুঝতে পারছো না। ইমানকে আমার ভালো লাগে না, আরেকবার যাতে ওকে তোমার আশেপাশে না দেখি, এটা আমার লাস্ট ওয়ার্নিং। ইমানের সাথে যদি তোমার কথাবার্তা হয় আর এটা যদি আমার চোখে পড়ে তাহলে অনেক খারাপ হবে। ইমানকে জানিয়ে দিও আমার মানুষকে আমি রাখতে জানি। আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল। অরুণিকা আহনাফের এমন ব্যবহারে পুরোপুরি হতবাক। সে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে আহনাফ রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ইমন তাকে কিছু বলতে যাবে, সে না শুনেই বাইরে চলে গেল। বাইকে উঠে চাবি ঘোরালো। সে এলাকা থেকে বাইক নিয়ে বের হওয়ার সময় রহমতুল্লাহ একটা কালো গাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে হেলান দিয়ে কাউকে ফোন দিয়ে বলল, বস, কাজ হয়ে গেছে মনে হচ্ছে। ওপাশ থেকে কেউ একজন হেসে বলল, আহনাফ আর অরুণিকার ছোট্ট কাবাব সংসার, আর মাঝখানে মানুষের কাবাবের হাড্ডি, আর সেই ভাজা কাবাব আমাদের খাদ্য। চমৎকার কাজ করেছো। আরবান সাহেব তো ইমানকে সব জানিয়ে আমাদের কাজ আরও সহজ করে দিয়েছেন। এখন আহনাফ অরুণিকার আলাদা হওয়া মানেই আমাদের কাজ শেষ। রহমতুল্লাহ বললেন, আরেকটা কাজ বাকি আছে, মুরাদপুরে যে বোম বার্স্ট, আর সেদিনই শেষ হয়ে যাবে আমাদের শত্রু, আর শেষ হবে এতদিনের অপেক্ষা। আগন্তুক লোকটি বলল, আর ফেসে যাবে আমাদের মহামান্য মৈত্র গ্রুপের জুনিয়র্সরা, আর একা হয়ে যাবে আমাদের ছোট্ট সোনামণি অরুণিকা। রহমতুল্লাহ বললেন, হ্যাঁ বস, এই জন্য তো ওদের কলকাতা পাঠিয়েছি। ওরা সেখানে অস্ত্র প্রশিক্ষণও নিয়েছে, আর এর প্রমাণও আছে। পুরো ক্ষমতা যখন আমাদের হাতে চলে আসবে তখন ওদের দেশদ্রোহী প্রমাণ করতে আমাদের 1 মিনিটও লাগবে না। আগন্তুক লোকটি বলল, আর এরপর আমার বহু বছরের প্রতিশোধ পূর্ণ হবে, আমি স্বস্তি পাব। এদিকে গুটগুটে অন্ধকারে ছাদে বসেছে ইমন আর মাউশিয়াত। আকাশে তারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বাসায় অস্বস্তি লাগছে, তাই মাউশিয়াত ছাদে এসে দাঁড়িয়েছে, আর তাকে সঙ্গ দিচ্ছে ইমন। মাউশিয়াত চিন্তিত কণ্ঠে ইমনকে জিজ্ঞেস করলো, তোমরা সারাদিন লাইব্রেরিতে কী করো? সে অতীতের রহস্যের উদ্ঘাটন চলে। এতদিনেও কি এর কোনো সমাধান হয়নি? হয়েছে, অনেক কাছাকাছি আছে। কী করেছে এসব? প্রথমে তাহমিদের মামা মুর্শিদ জুবাইরকে সন্দেহ হয়েছিল, তারপর তিনি আমাদের সব সত্য জানালেন। বললেন সেদিন আমাদের বাঁচানোর জন্য তিনি রহমতুল্লাহকে পাঠিয়েছেন।
তারপর রহমতুল্লাহ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ভাস্কর গ্রুপের এমডি রিয়াজুর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, আর তিনি আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। তারপর আমরা তাকে সন্দেহ করেছি, কারণ জুবাইর আঙ্কেল মৃত্যুর আগে বলেছিলেন শত্রু আমাদের আশেপাশে ছিল, কিন্তু এখন তিনিও আমাদের সাহায্য করছেন। এবং অরুণিকার মামা শাহবাজ খানকে সন্দেহ করার কারণ তিনি মির্জা গ্রুপের এক কেসে তাদের সাহায্য করেছিলেন, আর মির্জারা আমাদের একমাত্র শত্রু। আর মিডিয়াতেও এই গুজব রটেছিল। পরে আদিল ভাইয়ার মৃত্যুর পর যে বুঝলাম মির্জা গ্রুপের সাথে সংযুক্ত থাকার কোনো সম্ভাবনা নেই। যদিও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তবুও মনে হচ্ছে এটা কেউ জড়িত না। তাহলে কে জড়িত? রহমতুল্লাহ বলতে পারবে, তবে আমরা আরবান তালুকদারকে সন্দেহ করছি। মার্শিয়াত আরবান তালুকদারের নাম শুনে চমকে উঠল। সে ব্যস্ত কণ্ঠে বলল, ইমন, আমিও এটাই বলতে চাচ্ছিলাম, আমারও ওনাকে সন্দেহ হয়। অরুণিকাও আমাকে বলল শতাব্দী আরবান মামাকে দেখিয়ে কিছু একটা বলতে চাইছে। আমি ওনাকে দেখেছি, উনি আজকাল আহনাফ আর অরুণিকার রুমের আশেপাশে খুব ঘুরঘুর করছে। ইমন চুপ করে রইল। মার্শিয়াত বলল, ওনাকে বের করে দাও বাসা থেকে। ইমন ফিসফিস করে বলল, শত্রুকে কাছে রাখতে হয়, আর ওনার সাথে আরও একজন জড়িত আছে, আর সে হচ্ছে মাস্টার মাইন্ড। তাকে ধরতে পারলে সব প্রবলেম সলভ। এই জন্য আরবান তালুকদারকে বাসায় রেখেছি। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। হঠাৎ ইমন মাউসিয়াতের চুলে নাক ডুবিয়ে দিল। মাউসিয়াত সাথে সাথে কেঁপে উঠল। ইমন মাউসিয়াতকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাদের এত বছরের যাত্রায় আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। কেউ কি জানতো চটচটে মেজাজের মাউসিয়াত আমার জন্য শান্ত হয়ে যাবে? মাউসিয়াত ইমনের দিকে ফিরে তার গালে হাত রেখে বলল, আমি এমনিতেই শান্ত হইনি, সায়ন্তনী আমাকে শান্ত করিয়ে দিয়ে গেছে। মেয়েটার মৃত্যুটা আমি এখনও মানতে পারি না ইমন। রোজ মনে হয় ওর ভালোবাসার মানুষকে আমি আগলে রাখছি। তোমাকে আমি ভালোবাসি ইমন, কিন্তু তুমি আমার ভালোবাসার মানুষ কম, দায়িত্ব বেশি হয়ে গেছো। আমি সায়ন্তনীকে বলেছি তোমার পাশে থাকবো। ও আমাদের জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছে, ওর কাছে ভালোভাবে ক্ষমাও চাইতে পারিনি, আর সে অপরাধবোধ নিয়ে এখনও বেঁচে আছি। আর তাই আমাকে এত ভালোবাসো? হয়তো ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি, কারণ তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব হয়ে গেছে। তাই এই ভালোবাসা থেকে মুক্ত হওয়া সম্ভব না। এমন মাউসিয়াতের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, আমার ভালোবাসা থেকে তুমি মুক্ত হতেও পারবে না। আচ্ছা ইমন, তোমার তো ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, তুমি কি আর খেলবে না? ইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে অন্যের জন্য নিজের ইচ্ছেগুলো ত্যাগ করতে হয়। পরক্ষণেই সে হেসে বলল, কিন্তু আমাদের ছেলেকে আমি ফুটবলার বানাবো। মাউসিয়াত মুখ বাঁকিয়ে বলল, আমার ছেলে ডাক্তার হবে। আচ্ছা, তাহলে 2টা ছেলে লাগবে তোমার? সমস্যা নেই, আমি তো আছি। মাউসিয়াত ইমনকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলো নিচে, বেশি কথা বলো তুমি। ইমন মাউসিয়াতের কাঁধে হাত রেখে বলল, ম্যাও, যা বলে তাই হবে। 1 সপ্তাহের মধ্যেই গুপ্তচরের সহায়তায় রুকনকে ধরতে সক্ষম হলো রিয়াজুর রহমান। তিনি রুকনকে একটা অন্ধকার কক্ষে বেঁধে রেখেছেন, আর এই খবর ফোন করে আহনাফকে প্রথম জানালেন। আহনাফ খবর পেয়ে দেরি না করে রিয়াজুর রহমানের দেওয়ার ঠিকানায় চলে এলো, আর রুকনকে দেখে নিজের রাগ ধরে রাখতে না পেরে তাকে বেধড়ক মারধর করলো। রুকন মার খেতে খেতে ক্লান্ত প্রায়, সে চেঁচিয়ে বলল, আমি সব আব্বার কথাই করছি। আহনাফ তার কপালে পিস্তল ঠেকিয়ে বলল, তোর আব্বা তোকে কেন এই কাজ করতে বলেছিল আগে সেটা বল। রুকন কাবা কণ্ঠে বলল, আব্বার সাথে মির্জা গ্রুপের বনিবনা হইতো না, আব্বার সাথে মির্জা গ্রুপের সমস্যা ছিল। আব্বা জানতো মৈত্রী গ্রুপের কিছু হইলে মির্জা গ্রুপ ফাইসা যাবে, তাই তাদের মাইরা ফেলার জন্য আমাকে ওখানে কাজ নিতে বলছিল। আমি সবার তথ্য নিয়ে আব্বারে দিতাম। আহনাফ চেঁচিয়ে বলল, শুধু এটাই তো কোনো কারণ হয় না, আব্বার শুধু অতটুকুই লাভ ছিল ভাইজান, এর বেশি না। আর ওরা তো আব্বারই কোটি টাকা লোভ দেখাইছিল, কিন্তু 1000 টাকাও দেয় নাই। আপনারা বেঁচে যাওয়ায় তো সব সমস্যা বাঁধল। কে টাকা দিয়েছিল রহমতুল্লাহকে? আব্বা চিনে লোকটারে, আমি চিনি না, কিন্তু একটা কথা জানাইতে পারি, আব্বা দুজনের আন্ডারে কাজ করত। একজন খালি চৌধুরী পরিবারে মারতে চাই, অন্যজন সব বাইরে। আহনাফ কিছুটা অবাক হলো, বলল, কখনো দেখেছিস? দেখছি, আব্বার বসের পোলারেই দেখছি, তৈমুর নাম তার। রিয়াজুর রহমান চমকে উঠে বললেন, তৈমুর তো শাহবাজ খানের ছেলে, আর ওই কাজ কখনোই করবে না। আমার কাছে তৈমুরের ছবি আছে। রিয়াজুর রহমান ছবি বের করে রুকনকে দেখাতে সে বলল, না এটা না। আহনাফ বলল, তাহলে সে শাহবাজ খানের পরিচয় খুন করেছে, আর সেই পরিচয় চলছে। লোকটাকে কি পাবো কীভাবে? আহনাফ কিছুক্ষণ ভেবে বলল, এখুনির ছেলেকে চেনে,
তাহলে আমরা আমাদের পরিচিত সবার ছবি এঁকে দেখাই। অন্তত এটা তো নিশ্চিত খুনি আমাদের পরিচিতদের মধ্যে আছে। রিয়াজুর রহমান মাথা নেড়ে সম্মতি দিলেন। তখনই বাইরে থেকে গোলাবর্ষণের শব্দ ভেসে এলো। আহনাফ পিস্তল তাক করার আগে কেউ তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো। রিয়াজুর রহমান মুহূর্তে নিজের শক্তি দিয়ে লোকটাকে আঘাত করতে গেলে লোকটা আহনাফের হাতের পিস্তলটি কেড়ে নিয়ে রিয়াজুর রহমানের উপর চালিয়ে দিল। মুহূর্তে পেছন থেকে ঠাঠার শব্দ ভেসে উঠল। পুরো স্থানটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়াটে হয়ে গেল, আর মিনিটের মধ্যেই পুরো জায়গা জুড়ে নীরবতা ছেয়ে গেল।